This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে রাজ্য রাজনীতি আজকের দিনে দাঁড়িয়ে বেশ ইন্টারেস্টিং জায়গায়। তৃণমূল কংগ্রেস হয়তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে না, অন্ততপক্ষে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস বিধায়কদের যা গতি প্রকৃতি সেরকমই দিক নির্দেশ করছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ ভালো তৃণমূল কংগ্রেসের একটা বৈঠক হয়েছে এবং সেখানে সেই বৈঠকের পিছনে যে ব্যানার ব্যবহার করা হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রকম ছবি দেখতে পাওয়া যায়নি। পাশাপাশি সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুজনকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বা মনোনীত হয়েছেন হাওড়ার বিধায়ক অরূপ রায়। তারা কি দখল করতে পারবে তৃণমূল কংগ্রেস? এই নিয়ে যখন প্রশ্ন উঠছে, ঠিক সেই সময় দাঁড়িয়েই সেই বৈঠকে যেমন উপস্থিত ছিলেন 65 জনের কাছাকাছি বিদ্রোহী বিধায়ক, পাশাপাশি এরকম অনেক হেরে যাওয়া প্রার্থী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন স্নেহাশিস চক্রবর্তী, সেই স্নেহাশিস চক্রবর্তী আবারও পাল্টি খেয়েছেন। তিনি পাল্টি খেয়ে কি বললেন, কেন বলা হচ্ছে তিনি পাল্টি খেয়েছেন, সেই তথ্য আজকের পর্বে থাকবে। পাশাপাশি এই পর্বেই থাকবে যে নতুন বাজেট নতুন সরকার পেশ করেছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্য বিধানসভায় বিজেপির অর্থমন্ত্রী হিসাবে প্রথমবারের জন্য বাজেট পেশ করলেন। কিন্তু সেই বাজেট তো পেশ হলো, কিন্তু সেই বাজেট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোঁয়া সরাতে পারল না বিজেপি। অর্থাৎ বিজেপির পেশ করা বাজেটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোঁয়া লক্ষ্য করা গেল। অন্ততপক্ষে সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদদের সেই রকমই মতামত। কেন এই কথা বলা হচ্ছে সেই তথ্য সম্পূর্ণ বিস্তারিতভাবে এই পর্বে আপনাদের জানাবো। একই সাথে ট্রেনে উঠতে ভয় পাচ্ছে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ। হ্যাঁ, ঠিক শুনছেন, বাংলার সাধারণ মানুষ তথা ভারতবর্ষের সাধারণ মানুষের যাতায়াত করার অন্যতম মাধ্যম ভারতীয় রেল। সেই লোকাল ট্রেনে উঠতে ভয় পাচ্ছে খেটে খাওয়া সাধারণ গরিব মানুষ। কেন বলছি এই কথা, সেই তথ্য আজকে এই পর্বে দেব। সবার প্রথমে কেন বলছি প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আরো একবার পাল্টি খেয়েছেন, তার কারণ আপনারা জানেন, কিছুদিন আগে ভোটে বিপর্যয় ঘটার পরেই স্নেহাশিস চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে তিনি আর রাজনীতিতে থাকতে চাইছেন না, রাজনৈতিক কাদা ছড়াছড়ি তিনি পছন্দ করছেন না। তিনি বলতে চাইছেন যে তৃণমূল কংগ্রেসের প্রতীকে যারা জয়লাভ করেছে তারা আবার বিদ্রোহী হচ্ছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে, কখনো আবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে হবে, শুভেন্দু অধিকারীর সঙ্গে একসঙ্গে কাজ করেছি তাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও বলতে পারবো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও বলতে পারবো না। এই ধরনের কালচার আমার পছন্দ নয়, তাই রাজনৈতিক কাদা ছড়াছড়ি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য রাজনীতি থেকে অবসর নেয়ার কথা তিনি ঘোষণা করেছিলেন। যদিও তিনি জানিয়েছিলেন যে রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিভিন্ন অনুষ্ঠানে থাকবো, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বিভিন্ন অনুষ্ঠানে থাকবো, একজন সমর্থক হিসাবে থাকবো। সেই স্নেহাশিস চক্রবর্তী আরো একবার পাল্টি খেয়েছেন। পাল্টি খেয়ে তিনি ঠিক কি বলছেন সেটা শোনাবো, কিন্তু তার আগে এই বক্তব্য আগে শুনি, হেরে যাওয়ার পরে তিনি যা বলেছিলেন। আমি দল ত্যাগ করে বিরাট কিছু করলাম। দল তো আমি একজন সমর্থক হিসেবে থাকতে পারি, কর্মী হিসেবে, আমি তো এখন জাস্ট একজন কর্মী, আমার অন্য কোনো দায়িত্ব নেই। ফলে এটা আমি দলকে জানিয়েছি মৌখিক যে আমি এখন পুরোটাই রাজনীতি থেকে, সক্রিয় রাজনীতি থেকে সরে যেতে চাই। কারণ এই যে পরিস্থিতির মধ্যে রয়েছে, এইগুলোর সাথে খাপ খাওয়ানো আমার পক্ষে সম্ভব নয়। ওর বিরুদ্ধে বলবে, ও দল ছেড়ে দেবে, তারপর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলা, আবার এখান থেকে নতুন চিফ মিনিস্টার রয়েছে শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে বলা, দল করতে গেলে তার বিরুদ্ধে আবার দুটো বাজে কথা বলা। এই রাজনীতি আমি পছন্দও করি না, আর ওটার মধ্যে আমি থাকতে চাই না। কারণ শুভেন্দু অধিকারীও লড়াকু নেতা এবং তিনিও প্রচুর পরিশ্রম করেছেন, আমাদের দলই করতেন। আজকে তিনি জিতেছেন, মানুষ তাকে ভোট দিয়েছে, ফলে তাকে সময় দেওয়া দরকার যে সে আগামী দিনে বাংলার জন্য কি করতে চায়, বা যে মানুষের যে প্রত্যাশা নিয়ে এনেছে সেটা কতটা পূরণ করে সেটা তো দেখতে হবে, তাকে সুযোগ দিতে হবে। এখন তার বিরুদ্ধে এখন বলতে লাগতে হবে, তার বিরুদ্ধে রাস্তায় নামতে হবে, এটা আমি এখনই
সঠিক বলে আমার মনে হয় না। ফলে এই রাজনীতির মধ্যে আমি একেবারেই থাকতে চাই না। দল যদি আপনাকে আবার ডাকে, নতুন কোনো দায়িত্ব দেয়, তখন না, কোনো দায়িত্ব নিতে আমি দল কোনো দায়িত্ব দিলে সেই দায়িত্ব মানে দলের হয়ে আমাকে এই ধরনের কাজ করতে হবে, এটা তো আমি পছন্দ করি না। তাহলে কি বলা যেতে পারে এটা সাময়িক অবসর? সাময়িক অবসর কিনা জানি না, আমার তো বয়স হয়ে গেছে অনেক, আবার কবে এমন আমি 20 বছর পরে 10 বছর পরে করতে পারবো? এগুলো আমি ভেবে নিয়েছি যে আগামী দিনে থাক না, অনেকটা তো হলো, প্রচুর দিন রাজনীতি করলাম, তো আর করতেই হবে এমন কোনো কথা নেই। তবে রাজনীতিক আলোচনায় কিন্তু আমি থাকবো, কারণ করবো কিছু তো করতে হবে। কিন্তু এই যে লড়ালড়ির রাজনীতি, যে লড়ালড়ির মধ্যে ফাউল আছে প্রতি মুহূর্তে, এই ফাউলের রাজনীতির সাথে আমি একমত নই। পরাজয়ের পর শুনলেন স্নেহাশিস চক্রবর্তী সেই বক্তব্য। আবার দেখুন, যে স্নেহাশিস চক্রবর্তী বলেছিল রাজনীতি থেকে আমি দূরে সরে যাচ্ছি, সেই স্নেহাশিস চক্রবর্তী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সভায় উপস্থিত হয়েছেন। হ্যাঁ, ঠিক শুনছেন, সেই স্নেহাশিস চক্রবর্তী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সভায় উপস্থিত হয়েছেন। যেই ব্যক্তি রাজনীতি থেকে অবসর নিয়ে নেন, সক্রিয় রাজনীতি থেকে দূরে সরিয়ে নেন, সে কিভাবে রাজনৈতিক দলের সভায় উপস্থিত থাকেন, প্রশ্ন উঠছে। আর ঠিক এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, প্রাক্তন বিধায়ক এবং বর্তমানে যারা বিধায়ক রয়েছেন, যেমন ববি হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস, এদের পাশাপাশি স্নেহাশিস চক্রবর্তীকেও তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। সুতরাং বুঝতে পারলেন যে স্নেহাশিস চক্রবর্তীর কি লেভেলের পাল্টি। প্রথমে বললো রাজনৈতিকভাবে সন্ন্যাস নিচ্ছি, রাজনীতি থেকে অবসর নিচ্ছি, আবার তার কয়েকদিনের মধ্যে ঋতব্রত তৃণমূল কংগ্রেসের সবাই গিয়ে তিনি উপস্থিত হলেন। এ তো গেল স্নেহাশিস চক্রবর্তীর কথা, কিন্তু আরো একটি বিষয় আছে। কি বিষয়? তৃণমূল কংগ্রেসের নেত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে 15 বছর তৃণমূল কংগ্রেসের সরকার চলেছিল, সেই সরকারের বাজেটের ছোঁয়া থেকে বিজেপি নিজেদের প্রথম বাজেটকে সরিয়ে রাখতে পারলো না। বলা ভালো, বিজেপির অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত যে বাজেট পেশ করলেন আজকে, সেই বাজেট প্রায় পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের ফটোকপি। কেন বলছি এ কথা? তার কারণ স্ক্রিনে একটি তথ্য দিচ্ছি, আপনারা একটু দেখুন, খুব মনোযোগ সহকারে দেখুন, তাহলেই এই বিষয়ে আপনারা সম্পূর্ণ বিস্তারিতভাবে বুঝতে পারবেন। দেখুন, সিভিক পুলিশের বেতন তৃণমূল কংগ্রেসের আমলে 10,000 ছিল, বিজেপি সিভিক পুলিশের বেতন 12,000 টাকা করেছে। ভিলেজ গ্রিন পুলিশ 10,000 টাকা ছিল, এক্ষেত্রেও 12,000 টাকা হয়েছে। আশা কর্মীদের বেতন তৃণমূল কংগ্রেসের আমলে 6,250 টাকা ছিল, এক্ষেত্রে 11,000 টাকা করা হয়েছে। বয়স্ক ভাতা বা বিধবা ভাতা অর্থাৎ বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা তৃণমূল কংগ্রেস দিত 1,000 টাকা করে, বিজেপি দিচ্ছে 1,500 টাকা করে। বিশেষভাবে সক্ষমদের ভাতা অর্থাৎ প্রতিবন্ধী ভাতা তৃণমূল কংগ্রেস দিত 1,000 টাকা করে, বিজেপি দিচ্ছে 1,500 টাকা করে। লক্ষ্মীর ভান্ডার তৃণমূল কংগ্রেস 1,500 এবং 1,700 টাকা করে দিয়েছিল গত ফেব্রুয়ারি মাসে, সেটা বিজেপি অন্নপূর্ণা যোজনা নামে 3,000 টাকা করে দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের কথা তো বললাম। এবার যুবকদের বেকার ভাতা, যেটা তৃণমূল কংগ্রেস বলেছিল 1,500 টাকা করে দেবে, সেটা বিজেপি সরকার 3,000 এবং 2,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। মিড ডে মিল রাজনীতিতে তৃণমূল কংগ্রেস 1,000 টাকা করে দিত, যদিও 1,000 নয়, কিছুদিন আগেও তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল তার পক্ষ থেকে মিড ডে মিল কর্মীদের 1,500 টাকা করে দেওয়া হতো, এবং বিজেপির পক্ষ থেকে এটা বলা হচ্ছে 2,000 টাকা করে দেওয়া হবে। এবং হোমগার্ডদের দৈনিক 648 টাকা অর্থাৎ মাসিক প্রায় 21,000 টাকার কাছাকাছি দৈনিক বেতন তৃণমূল কংগ্রেস দিত। বিজেপির ক্ষেত্রেও এই 21,440 টাকা হোমগার্ডদের বেতন রাখা হয়েছে। অর্থাৎ মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আমলে বাজেটে মোটামুটি ভাবে যা প্রকল্পর পিছনে খরচা হতো, কম বেশি ঠিক একই রকম খরচা বিজেপির আমলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সেই একই রকম খরচের কথা ঘোষণা করলেন। কিছু এদিক ওদিক বাড়লো, লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার প্রায় 1,500 টাকা বাড়লো, কিন্তু দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রায় 2,20,00,000 মানুষ পেত, সেক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডার 1,20,00,000 থেকে 30 লক্ষের কাছাকাছি মহিলারা পাবেন। অর্থাৎ ভাতা বাড়লো, পরিমাণ বাড়লো, কিন্তু লোক সংখ্যাও কিন্তু এক ধাক্কায় অনেকটা কমলো। তৃণমূল কংগ্রেসের আমলে 26,000 কোটি টাকা অন্নপূর্ণা লক্ষ্মীর ভান্ডারের জন্য বাজেট বরাদ্দ হয়েছিল, এবং বিজেপি সরকারের আমলে দেখা যাচ্ছে 36,000 কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য, কিন্তু এক্ষেত্রে লোক সংখ্যা 1 কোটিরও কম। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আমলে 2,20,00,000 মহিলা সরাসরি লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেতেন, যেটা বিজেপি সরকারের আমলে প্রায় 1 কোটি কমে গেল। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আমলে যে বাজেট, বিজেপির আমলে বাজেট প্রায় মোটামুটি ফটোকপি বললে খুব একটা অত্যুক্তি করা হবে না। অর্থাৎ বিজেপির প্রথম বাজেট মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোঁয়া থেকে সরে আসতে পারলো না।
রাজনৈতিক মহলের মন্তব্য, বিজেপির বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা কাজ করছে। যাকে এ তো গেল স্নেহাশিস চক্রবর্তী এবং বাজেট নিয়ে যে পর্যালোচনা ছিল সেটা, কিন্তু সাধারণ মানুষ ট্রেনে উঠতে ভয় পাচ্ছে কেন? এক্ষেত্রে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ বলতে বোঝানো হয়েছে যারা ট্রেনে হকারি করেন, যারা বাদাম বেচেন, জল বেচেন, বিভিন্ন খাবারের জিনিস বেচেন, সেই সমস্ত মানুষরা ট্রেনে উঠতে ভয় পাচ্ছে। তার কারণ ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন যে ট্রেনে যদি বিনা অনুমতিতে কোনো হকার ব্যবসা করে সেক্ষেত্রে 2000 টাকার কাছাকাছি ফাইন করার একটা কথা এই মুহূর্তে চালু রয়েছে। ঠিক এই রকমই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক বয়স্ক খেটে খাওয়া গরিব হকার, যিনি দিনে 200 টাকার বেশি ইনকাম করতে পারেন না, সেই হকার ভীত সন্ত্রস্ত, ট্রেনে উঠে হকারি করতে ভয় পাচ্ছেন এবং তিনি বলছেন যে আমি জানতে পেরেছি, শুনতে পেরেছি যে ট্রেনে উঠে যদি আমি হকারি করি, আমার কাছে যে প্রোডাক্ট রয়েছে অর্থাৎ বাদাম, চিড়ে ভাজা, চানাচুর এগুলো যদি বিক্রি করি এবং সেক্ষেত্রে যদি আমাকে টিটি বা অন্য কোনো আধিকারিক রেলের পক্ষ থেকে আমাকে ধরে সেক্ষেত্রে আমার 2000 টাকা ফাইন হবে। আমি দিনে 200 টাকার বেশি ইনকাম করতে পারি না, কিন্তু সেক্ষেত্রে যদি 2000 টাকা ফাইন দিয়ে দেয় আমি সংসার চালাবো কি করে? সেই ভীতি থেকে এখন তাদের দিন গুজরান যেই পথে হতো সেই পথ তাদের জন্য বন্ধ। একবার সেই গরিব, সেই দুঃখী, সেই খেটে খাওয়া হকার শ্রেণীর মানুষের এক প্রতিনিধির কথা শুনুন। ট্রেনে উঠলে ফাইন করছে। কি বিক্রি করো দেখি, একটু হাত উঁচু করো। কি বিক্রি করো? চাল ভাজা, চিলি ভাজা, বাদাম ভাজা। কত করে বেচো? 10 টাকা। এটা বিক্রি করলে তোমার একটা প্যাকেটে ক টাকা লাভ থাকে? পরে একটা হিসাব আছে, সেই হিসাব সেই হিসাবে সারাদিনে 200 টাকা, 200 টাকা, 250 টাকা এরকম। জোর বেশি আমি যদি একটু ফাটি তা তোমার এই টাকায় সংসার চলে? চালাতে হয় এখন দিনই না, খাই একবেলা খাই না। তা তুমি একবারও ট্রেনে উঠে চেক করে দেখলে না তোমাকে ধরছে কি না? না, ভয়তে যাচ্ছে, ভয়তে যাচ্ছ না, তার মানে তোমরা ট্রেনে উঠেও ব্যবসা করতে পারবে না। তাই তো শুনছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইনি হচ্ছেন একজন হকার, যিনি ট্রেনে উঠে এই 10 টাকায় একটা বাদাম বা চিড়ে ভাজা বিক্রি করে, যার 1 টাকা হয়তো বিক্রি করলে 1 টাকা বা 2 টাকা লাভ প্যাকেট প্রতি, তো ইনি সারাদিনে বলছে 200 টাকা ইনকাম করেন। এই দিয়ে ওনার সংসারটা চলে। বয়স্ক মানুষ, ট্রেনে উঠতে দিচ্ছে না, উঠলে পরে ফাইন করছে, ধরছে, আটকাচ্ছে। তা এই মানুষগুলোর দিকে তাকিয়ে তোমরা বন্ধুরা সাহায্য করো যাতে এই মানুষগুলো ট্রেনে উঠে ব্যবসা করতে পারে অন্তত। শুনলেন সেই গরিব, সেই দুঃখী, খেটে খাওয়া হকার প্রতিনিধি মানুষের কথা। অর্থাৎ একটা ভীতি, একটা সন্ত্রাস, একটা ভয়, একটা আতঙ্ক তাদেরকে গ্রাস করেছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।